ইসলাম ধর্ম এটা অনুমোদন করে না, এন্ড রংফুলি আমরা যাচ্ছি, দেয়ার ইজ নো আইডিওলজি ইন ইট। ওয়াই? আমার নাম মুফতি আব্দুল হান্নান। এই সাধারণ আফগানিস্তানের যারা ছিল বিচ্ছিন্নভাবে আফগানিস্তানের লোকের সাথে পাকিস্তানের লোকের সাথে আমি যাই। বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং একের পর এক হামলার সাথে যার নাম জড়িয়ে আছে তিনি মুফতি হান্নান। বাংলাদেশে যেসব শীর্ষ অপরাধী নাম গত ২-০ বছর ধরে আলোচনায় ছিল তাদের মধ্যে মুফতি হান্নান উপরের দিকে আছে। ২১শে আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়াকে হত্যা, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে গ্রেনেড হামলা চালিয়েছিল মুফতি হান্নান। সিলেটে গ্রেনেড হামলা মামলায় ২০১৭ সালের এপ্রিল মাসে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর দেয়া হয়। মুফতি হান্নান রাত ঠিক 10টায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন, ২০০৮ সালের নভেম্বর মাসে মুফতি হান্নানের এক জবানবন্দিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পুরো দৃশ্যপট বদলে দিয়েছিল। তবে মুফতি হান্নানের সে জবানবন্দি জোর করে নেওয়া হয়েছিল বলে বরাবরই দাবি করেছেন তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের আইনজীবীরা। আজকে এই অন্যায় আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি নেতাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া রায়ের পর বলেছেন, মুফতি হান্নানকে ৪০০ দিন রিমান্ডে রেখে এ স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। এমনকি মুফতি হান্নান সে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছিল বলে দাবি করেন সানাউল্লাহ মিয়া। এবং সেই মামলায় কি উঠে এসেছে জানেন? শেখ হাসিনাকে হত্যার প্রথম চিন্তা মাথায় আসে মুফতি হান্নানের। এত বড় একটি রাজনৈতিক হত্যাকাণ্ড চালানোর জন্য জুতোসই প্ল্যাটফর্ম খুঁজছিলেন তিনি। এক পর্যায়ে তৎকালীন বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনকে একটি প্রস্তাব দেয় মুফতি হান্নান। সে প্রস্তাব ছিল শেখ হাসিনাকে হত্যা করা। মাওলানা তাজউদ্দিন এবং মুফতি হান্নান পরস্পরের সাথে পরিচিত ছিল। ২০০৪ সালের প্রথম দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার ৭ মসজিদে তাদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে তারা তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের সাথে দেখা করার উপায় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানালেন, মামলার অভিযোগপত্রে বিষয়টি উঠে এসেছে। মামলার অভিযোগপত্রের কথা উল্লেখ করে মোশাররফ হোসেন কাজল বলেন, মাওলানা তাজউদ্দিন তাকে মুফতি হান্নান আব্দুস সালাম পিন্টুর কাছে নিয়ে যায়। আব্দুস সালাম পিন্টু লুৎফুজ্জামান বাবরের কাছে যায়। তখন লুৎফুজ্জামান বাবর এবং কায়কোবাদ মিলে হাওয়া ভবনে আসে। মিস্টার কায়কোবাদ তখন কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মুফতি হান্নান তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, হাওয়া ভবনের বৈঠকে আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই-এর তৎকালীন প্রধান মেজর জেনারেল অব রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার অব আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির কিছুক্ষণ পর তারেক রহমান সেখানে আসেন। এমনটাই জানা যাচ্ছে আদালতে দেয়া মুফতি হান্নানের জবানবন্দি থেকে। মুফতি হান্নান এবং তার সহযোগীরা যাতে হাওয়া ভবনে আর না আসে সেটি জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বাবর সাহেব এবং আব্দুস সালাম পিন্টুর সাথে যোগাযোগ করে কাজ করবেন। এমনটাই জবানবন্দিতে জানিয়েছেন মুফতি হান্নান। মুফতি হান্নান এবং মাওলানা তাজউদ্দিন বাংলাদেশকে উগ্র ইসলামপন্থী ধারায় পাকিস্তান এবং আফগানিস্তানের মতো বানাতে চেয়েছিল বলে উল্লেখ করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তারা তারেক রহমানকে আশ্বস্ত করে যে আপনি সবসময় ক্ষমতায় থাকবেন, বলছিলেন মোশাররফ হোসেন কাজল। শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সাথে মুফতি হান্নান এবং তারেক রহমানের মিউচুয়াল ইন্টারেস্ট এবং পারস্পরিক স্বার্থ জড়িত ছিল বলে রাষ্ট্রপক্ষ বলছে। তিনি বলেন, মুফতি হান্নানের সাথে হাওয়া ভবনে তারেক রহমানের কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। এগুলো আমরা এভিডেন্সের মাধ্যমে এনেছি। এগুলো আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি। মুফতি হান্নান ভেবেছিল এভাবে ছোট ছোট কাজ করে কোন লাভ হবে না। একবারে শেখ হাসিনাকে যদি হত্যা করা যায় তাহলে হয়তো বাংলাদেশে একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারবে তারা, বলছিলেন মিস্টার কাজল। পাকিস্তানি নাগরিক মাজেদ ভাট এবং মাওলানা তাজউদ্দিন পাকিস্তান থেকে গ্রেনেড এনে মুফতি হান্নানকে দিয়েছিল। আব্দুস সালাম পিন্টুর বাসা থেকে সে গ্রেনেডগুলো বিতরণ করা হয় বলে মামলা নথিপত্রে উল্লেখ আছে। হামলার পর আলামত নষ্ট করে দেয়া এবং প্রকৃত আসামিদের আড়াল করার জন্য তৎকালীন সামরিক বেসামরিক প্রশাসনের কিছু কর্মকর্তা কাজ করেছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার নামে জোজ মিয়া নামের এক নিরপরাধ ব্যক্তিকে জড়িত করা হয়। ঘটনার পর মাওলানা তাজউদ্দিনকে ভুয়া পাসপোর্টের মাধ্যমে পাকিস্তান পাঠিয়ে দেয়া হয়েছিল। সে পাসপোর্টে তার নাম দেয়া হয়েছিল বাদল। এ কাজের সাথে তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কর্মকর্তা এটিএম আমিন এবং সাইফুল ইসলাম ডিউক জড়িত ছিল। আদালতে এটি তুলে ধরা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মুফতি হান্নান সহ মোট 18 জন আসামি এ মামলায় স্বীকারোক্তি দিয়েছে।
পরবর্তীতে 200 সাক্ষী আদালতে এসেছে। তাদের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত উঠে এসেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মুফতি হান্নানকে 400 দিন রিমান্ডে রেখে জোরপূর্বকভাবে এমন ভুয়া তথ্য নিয়েছিল আদালত? আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। সত্য নিউজ সবার আগে পেতে রহস্য মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।